সে রায়ের ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা নিয়ে, প্রশাসনের ভূমিকা নিয়ে, তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। খুব সঙ্গত কারণেই আমার নির্যাতিতার বাবা মা তারা আরও গভীর এবং বিস্তারিত তদন্তের আবেদন নিয়ে মহামান্য হাইকোর্টের কাছে গেছেন, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গেছেন। বিচার করতে গেলে যে তদন্তটা সঠিকভাবে হওয়া উচিত সেই তদন্তে খামতি রয়েছে, এবং সেটা আমার একার প্রশ্ন নয়, রাজ্যবাসীর প্রশ্ন। প্রত্যেকটা তিলোত্তমা তো কলকাতা শহরের নাম, তিলোত্তমা তো প্রত্যেক ঘরে ঘরে। আমাদের ঘরে আমার বোন, দিদি, মা, মাসি, এদের আদরের যত্নেই তো আমরা বড় হয়েছি। রাজ্য পুলিশ প্রশাসন, রাজ্য সরকার যে তথ্যের কবর খুঁড়েছিল সেই কবরে মাটি চাপা দিয়েছে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সিবিআই। অভয় মঞ্চের পক্ষ থেকে প্রথম দিন থেকে, যেদিনকে অভয় মঞ্চের পক্ষ থেকে চার্জশিট পেশ করা হয়, আমরা বেশ কিছু প্রশ্ন রেখেছিলাম। খুব স্বাভাবিকভাবেই আমরা যারা অভয় মঞ্চ, এখন 120টারও বেশি সংগঠন যারা অভয় মঞ্চের সঙ্গে যুক্ত, আমরা সবাই মিলে একটা চার্জশিট যেখানে পেশ করেছিলাম, আমরা কিছু স্পেসিফিক প্রশ্ন করেছিলাম। এবং এই বিচারে যেটা এসছে বলে দাবি করা হচ্ছে, কোটানকোট বিচার বলছি, যেটাকে আমরা সুবিচার বলে মনে করছি না, যে এই গোটা ঘটনাটা বিভিন্ন রকমের ডাক্তারদের এক্সপার্টিজ, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল, বিভিন্ন ইনভেস্টিগেশন এই দিকেই ইঙ্গিত করে। এই প্রশ্নটাই বারবার তোলে যে একজনই কি দোষী, যেই উত্তরটা কিন্তু আমরা পাচ্ছি না। 9 তারিখ আজকে জন্মদিন, তারপরেও মিছিলে পা মেলতে হলো। কি মনে হচ্ছে যে এখনও বিচার কি অধরা রয়ে গেছে? অধরা আছে বলেই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। যদি বিচার পাওয়া যেত তাহলে মানে আমাদের আজকে মিছিল করতে হতো না, জন্মদিন তাহলে অন্যভাবে স্মরণ করা যেত। প্রতিবাদে নামতে হয়েছে রাস্তায়, তার কারণ একটাই, কারণ হচ্ছে যে অভয়ের বিচার এখনও আমাদের কাছে অধরা রয়ে গেছে। কেন সঞ্জয় রায় ধরা পড়েছে, মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে ফাঁসি, আজকেও ফাঁসি, তো তারপরেও বিচার অধরা কোথায়? ভিকটিম তো ধরাই পড়ে। অভয়ার বাবা মা 5টি প্রশ্ন তুলেছেন কোর্টের কাছে নতুন করে। আবার আমি সব ছেড়ে দিলাম, আমার একটা মূল প্রশ্ন, সেটা হচ্ছে কারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো, কেন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলো। খবরে প্রকাশ, মুখ্যমন্ত্রী নাকি রাত্রি 2টো পর্যন্ত জেগে মনিটর করেছিলেন। কি এমন ঘটলো মুখ্যমন্ত্রীকে 2টো পর্যন্ত মনিটর করতে হলো? সিবিআই বা রাজ্য পুলিশ কেউই কেন ধরতে পারলো না সেই ফোন কল যিনি করেছিলেন, যে মহিলা, যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, তাকে এখনো পর্যন্ত ধরা গেল না কেন? প্লেস অফ অকারেন্স নিয়ে প্রশ্ন রয়েছে, তো অনেক প্রশ্ন। সিবিআই কি করলো? কিছুই তো করেনি আসলে। রাজ্য পুলিশ যা রিপোর্ট জমা দিয়েছে সেটার ওপরেই বেস করে হয়েছে। তাহলে সিবিআই কি এমন রিপোর্ট জমা দিয়েছিল যে রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাথায় হাত পড়েছিল? কি এমন রিপোর্ট জমা দিয়েছিল? তাই এতগুলো প্রশ্ন নিয়ে কি করে এটা মানা যাবে যে সঞ্জয় রায় একাদশী? বেশ, আমি জুনিয়র ডাক্তারদের যে নবান্ন সভাঘরে মিটিংটা হয়েছিল, তার থেকে উঠে আসা যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ মেডিকেল কলেজ, আমি এই মেডিকেল কলেজে যাব শুধু এই প্রশ্ন নিয়ে যে কতটা পরিকাঠামো উন্নয়ন হলো। এই যে বার্তা ছিল যে সিসিটিভি লাগবে এবং বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, মেশিন, সমস্তটা কতটা হলো। এর আগে যখন এনআরএসে একজন হাউস স্টাফ, তার ওপরে অত্যাচারী হয়েছিল, মারধর করেছিল, তার প্রায় জীবন সংশয় হয়ে গিয়েছিল, তখনও তো মুখ্যমন্ত্রী একই কথা বলেছিলেন। তারপর সিসিটিভি ফুটেজ কোন জায়গায় দাঁড়িয়ে? এবং সত্যি কথা বলতে ওটা তখন ছিল হচ্ছে রাগ প্রশমিত করার জন্য, এছাড়া কিচ্ছু না। যা বলেছিলেন তার কোনো কাজই হয়নি আসলে। এবং হয়নি যে দুর্নীতি চক্র যে আসলে বন্ধ হয়নি, সেটা বোঝা গেল যে এই জাল স্যালাইন কাণ্ড সামনে আসাতে বোঝা গেল যে দুর্নীতি আসলে বন্ধ হয়নি। কি মনে করেন যে অভয়া যে এই মৃত্যু, তার পরিপ্রেক্ষিতে যে হঠাৎ করে যে একটি বিল আসে বিধানসভায়, মহিলাদের যে বিল, মহিলা সুরক্ষার বা পক্ষে মুখ্যমন্ত্রী বলছিলেন যে মহিলা সুরক্ষা কতটা বাড়লো, এই যে বিল এলো বিধানসভায়, তাহলে কি বাড়লো? মহিলাদের সুরক্ষা নিয়ে যা আইন রয়েছে, সে আইনের ধারা মেনে যদি শাস্তি দিতে হয়, তাহলে সব থেকে আগে যেটা করতে হবে, পুলিশকে সঠিক তদন্ত করতে হবে। এই সঠিক তদন্ত আমরা কামদুনিতেও দেখেছিলাম, বিনীত গোয়েল ওখানেও ছিলেন, ওখানেও হয়নি। এখানেও হচ্ছে যে বিনীত গোয়েল ছিলেন, এখানেও আমরা দেখেছি যে সঠিকভাবে তদন্ত হয়নি। এবার তদন্ত যদি সঠিকভাবে না হয়, তাহলে আইন কি করবে?
তদন্ত সঠিকভাবে হলে তবেই তো আইন তাকে সেখানে হচ্ছে প্রয়োগ করা যাবে। তদন্তকারী সংস্থাগুলোই তো তদন্ত করছে না, ফলে সেখানে দাঁড়িয়ে আইন এনে কি হবে? আইনটা এনেছেন আসলে আইওয়াস, ওটা আইওয়াস ছাড়া অন্য কিচ্ছু না। ওটা আইওয়াস, ওদিকে আইন আনছে, ওদিকে বলছে নাকি সুরক্ষায় বিল জোরদার করছে, জোরদার শাস্তি হবে, আর এদিকে দাঁড়িয়ে হচ্ছে যে পুলিশ যাতে কাজ না করে সেই প্রশ্নে যাবতীয় যা করার করছে। শেষ প্রশ্ন করব, দায়ী কাকে করছেন, রাজ্য পুলিশ না সিবিআই? আমি বলছি সিবিআইয়ের তো এখনও বাকি রয়েছে, বলছে সাপ্লিমেন্টারি। আবার একথাও বলা হচ্ছে যে এখনই বলে দিলে সঞ্জয় রায়ের সুবিধা হতে পারে। আমি বলছি কাকে দায়ী করবেন? দায়ী আসলে এই গোটা সিস্টেমটা, যে সিস্টেমটার জন্য অভয়াকে খুন হতে হয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য ডিপার্টমেন্ট, রাজ্য সরকার তার প্রশাসন পরিচালনা, তার নিরাপত্তা দেওয়ার প্রশ্ন, ওয়ার্কপ্লেস সিকিউরিটির প্রশ্ন, যেখানে দাঁড়িয়ে বারবার ওয়ার্কপ্লেস সিকিউরিটি এইটা যেখানে দাঁড়িয়ে বারবার বিঘ্নিত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার কি কোনোভাবে এটার দায় অস্বীকার করতে পারে? আর সেকেন্ডলি আমি একটা কথা বলবো, মোহন ভাগবত সম্ভবত আজকে কলকাতায় আছেন। মোহন ভাগবত শুরুতে বলে গেছিলেন রাজ্য সরকার যা করবে তার পাশে আছি। আমি শুধু এই কথাটা আজকে রিপিট করলাম। ফলে সিবিআই কেন এই তদন্ত এইভাবে প্রক্রিয়া চালালো তা আমাদের কাছে দিনের আলোর মতন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আরও দিন যত যাবে মানুষের কাছে আরও পরিষ্কার হবে কিভাবে মোহন ভাগবতকে মাঝখানে রেখে বিজেপি, তৃণমূল, কেন্দ্র সরকার, রাজ্য সরকার কিভাবে সেটিং হয়েছে। বারবার সেটিং হয়েছে। এর আগে সিবিআই ইডিকে আমরা দেখেছি কি রাজ্যের কোনো দুর্নীতি ধরতে পারেনি, এবারেও পারছে না। কিন্তু সেই মোহন ভাগবতের কাছেই তো গিয়ে ছুটেছেন যে অভয়ার মা বাবা। দেখুন, সন্তান হারিয়েছেন, 6টা মাসও হয়নি। ওনাদের যা মানসিক পরিস্থিতি, ওনারা সবার কাছে যাবেন বিচারের জন্য, আমি এটাই বিশ্বাস করি। ফলে ওনাদের কোনো পদক্ষেপ ঠিক না ভুল এই নিয়ে কোনো কথা বলার জায়গাতেই আমি নেই। আমি বলতেই পারবো না এটা নিয়ে কোনো কথা, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এটা বাকি যারা মিছিলে হাঁটছে সবার কাছে, যারা মিছিলে হাঁটছে না, দূর থেকে দেখছে, মিছিলকে সমর্থন করছে, আজকে প্রায় 200টা জায়গায় রাস্তায় নামবেন মানুষ, সবার কাছে এটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে যে কোথাও একটা দাঁড়িয়ে বোঝাপড়া না হলে সিবিআইয়ের এই ভূমিকা কেন হবে, এই প্রশ্ন সবার মনের মধ্যে আছে। সঞ্জয় রায় যেখানে ভিকটিম প্রমাণিত হয়েছে, আবারও পথে নামতে হলো? না, আমার মনে হয় বিচারের রায়টা যদি ভালোভাবে পড়া হয় তাহলে বোঝা যায় যে বিচারক যে রায়দান করেছেন সেখানে তদন্ত সঠিকভাবে যে হয়নি তার একটা খামতি কিন্তু বিচারকরা মানে একেবারে শুরু থেকেই আমরা যদি লক্ষ্য করি যে সুপ্রিম কোর্টে বিচারকরা কি বলেছেন, এখানে বিচারকরা কি বলেছেন, একজন পড়তেই বলেছেন তার 30 বছরের বিচারক জীবনে এরকম ধরনের ঘটনা তারা লক্ষ্য করেননি যেখানে যেখানে এই ধরনের অস্বচ্ছতা রয়েছে। তার মানে বিচার করতে গেলে যে তদন্তটা সঠিকভাবে হওয়া উচিত সেই তদন্তে খামতি রয়েছে, এবং সেটা আমার একার প্রশ্ন নয়, রাজ্যবাসীর প্রশ্ন। প্রত্যেকটা তিলোত্তমা তো কলকাতা শহরের নাম, তিলোত্তমা তো প্রত্যেক ঘরে ঘরে, আমাদের ঘরে আমার বোন, দিদি, মা, মাসি, এদের আদরের যত্নেই তো আমরা বড় হয়েছি, এবং তাদের সাথে ঘটে যাওয়া একটা অন্যায় নির্মম অত্যাচারের আমরা বিচার চাইতে রাস্তায় নেমেছি। তার কারণ হচ্ছে প্রথমে কেন বলা হলো যে সুইসাইড করেছে, তারপর কেন বলা হলো যে মারা গেছে, আত্মহত্যা করেছে বা খুন হয়েছে, তারপরে ধরুন আপনি ঘটনা ময়নাতদন্ত তো দিনের আলোতে হওয়ার কথা, সন্ধেবেলা কেন হলো, এত তড়িঘড়ি কেন দেহ পুড়িয়ে দেওয়া হলো। আজকে যখন এত প্রশ্ন উঠছে দেহটা পুড়ে না গেলে আরেকবার তো পোস্টমর্টমের সুযোগ আমরা পেতাম এবং আমরা তার তথ্যটা জানতে পারার সুযোগ পেতাম, পুলিশও তদন্ত করতে পারতো। তাই এটা একটা লার্জার কনস্পিরেসি, এবং পুলিশ সেই মোটিভটা কি, সঞ্জয়ের তো এর আগে কোনো ইতিহাস নেই যে সেই ধরনের ঘটনা ঘটিয়ে বেরিয়েছে, সে বরঞ্চ একটু মেন্টালি মানে একটু অসংলগ্ন মানুষ, এবং তার একটা ইতিহাস দেখলাম যে সে রুগী ভর্তির ব্যাপারে কিন্তু বেশ মানে এগিয়ে আসে। সেই ছেলেটা হঠাৎ করে একটা কাউকে নির্মমভাবে খুন করবে, খুন তো চারটিখানি ব্যাপার নয়,
হ্যাঁ, তো সেই ঘটনাটা ঘটিয়েছে, এটা আমাদের বিশ্বাস হয় না। এবং বিচারক আমার মনে হয় সেই গ্যাপগুলো আছে বলেই ওকে ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এবং ও যদি বেঁচে থাকে এবং বিচার চলতে থাকে, পুলিশ যদি তৎপর হয়, প্রশাসন যদি তৎপর হয়, সিবিআই যদি তৎপর হয়, সঠিক সত্যটা মানুষের সামনে আসবে। তারা যাতে আলগা না দেয়, মানুষ যে সেদিকে নজর রেখেছে, মানুষ যে এই আলগা দেওয়াটা ভালোভাবে নিচ্ছে না, সেটার জন্যেই আজকে আমরা রাস্তায় নেমেছি। মুখ্যমন্ত্রী তো তিলোত্তমার মা বাবার থেকেও এগিয়ে, তারা বলছেন না এই মুহূর্তে ফাঁসির দরকার নেই। তারপরে একেবারে মুখ্যমন্ত্রী হাইকোর্টে চলে গেলেন, অ্যাপিল করলেন, ফাঁসি চাই, এক্ষুনি চাই, এক্ষুনি। খুন, ধর্ষণ এমন ধরনের ঘটনা, সেটা ব্যক্তিগতভাবে তার পরিবারকে যে যন্ত্রণা দেয়, সেটা আমাদের আর কাউকে দেয় না। সুতরাং সেক্ষেত্রে তার বাবা মা, আর এই ধরনের ঘটনা, মানুষ তো 3 ধরনের শোক নিতে পারে না। এক, বাবা মার মধ্যে কারো মৃত্যু হলে, স্বামী বা স্ত্রীর মধ্যে, আর সবচেয়ে হচ্ছে সন্তান। সেই সময় তাঁরা যে খুব ক্ল্যারিটি রেখে খুব বাছবিচার করে চলবেন, এটা ভাবা যায় না। তাঁরা পাগলের মতো বিচারটা চাইছেন, যে সঠিক বিচার হোক, সঠিক সত্যটা সামনে আসুক। মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছেন, কি বলবেন? মুখ্যমন্ত্রী কেন, যে কেউ যা খুশি চাইতে পারে, কিন্তু এটা তো একটা গণতান্ত্রিক দেশ, সেখানে বিচার ব্যবস্থা এখনও উঠে যায়নি। ব্যক্তিগত চাওয়া পাওয়ার উপর তো নির্ভর করে না সেটা। তো সেটা বিচারটা সঠিকভাবে হোক, তাতে বিচারালয় যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা থাকবো। শেষ প্রশ্ন করব, চক্রান্তকারী কারা? রাজ্য সরকারের পক্ষ থেকে বলছে যে তিলোত্তমার মা বাবা চক্রান্তকারীদের মুখপাত্র, কথা বলা যায়? কী ভেবে বলেছে আমি বলতে পারবো না। কোনো বাবা মা যে তার সন্তানের মৃত্যু কামনা করেন, এটা আমার জ্ঞানের ঊর্ধ্বে। আমার মনে হয় সে আরও কোনো আমাদের স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি হয়তো জেনে ফেলেছিল, যার জন্য তাকে এই নির্মমভাবে, এই থ্রেট কালচার তাকে এমনভাবে সরিয়ে দিল যে আর কেউ মুখ খুলতে ভয় পাচ্ছে। যে আপনারা খুশি নন বলছেন, এই যে সঞ্জয় রায় তো একরকম ভিকটিম হয়েই গিয়েছে, তারপরেও আপনারা প্রতিবাদ মিছিল আরও। এটা আমাদের খুশি বা অখুশি হওয়ার কোনো বিষয় নয়। আপনারা যদি দেখবেন যে প্রথম দিন থেকে অভয়া তিলোত্তমা হত্যাকাণ্ডের পর অনেকগুলি প্রশ্ন প্রথম দিন থেকে আছে, যে দুর্নীতি, দুর্বৃত্ত, অপরাধ চক্র এই মেয়েটির হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে আমরা মনে করছিলাম। তথ্য প্রমাণ লোপাটের অনেকগুলি অভিযোগ এসেছিল। সেই অভিযোগগুলি দেখবেন যে পরবর্তীকালে আমাদের শিয়ালদা কোর্টের যেখানে আমাদের একজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়েছে, সেখানে তার যে রায়, সে রায়ের ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা নিয়ে, প্রশাসনের ভূমিকা নিয়ে, তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। খুব সঙ্গত কারণেই আমার নির্যাতিতার বাবা মা তারা আরও গভীর এবং বিস্তারিত তদন্তের আবেদন নিয়ে মহামান্য হাইকোর্টের কাছে গেছেন, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গেছেন। আমরা মনে করি যে এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, যারা যে দুর্নীতির পরিবেশ যারা তৈরি করেছিলেন, এবং সেটার থেকে যে অপরাধ চক্র তৈরি হয়েছিল, যারা প্রমাণ লোপাট করেছেন, এর সবাইকে যতদিন না পর্যন্ত তদন্ত করে বিচারের আওতায় আনা হবে, ততদিন পর্যন্ত বাংলার মেয়ে বিচার পেয়েছে এটা আমরা কখনো মনে করতে পারবো না। এবং আমরা তাই আমাদের বাংলার মেয়ের বিচার চেয়ে 180 দিন বিচারহীন আমাদের এই বাংলার মেয়ের জন্মদিনে আজকে আমরা রাস্তায় নেমেছি নতুন করে শপথ নেওয়ার জন্যে, যে যতদিন না পর্যন্ত বিচার আমরা পাবো, আন্দোলন আমাদের চলবে। আমরা যদি সেকেন্ড ভাগে আরেকটা জিনিস দেখি, একেবারেই তো বলিষ্ঠ পদক্ষেপ, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে চক্রান্তকারীদের মুখপাত্র, কি বলবেন? আমি জানি না যে এটা পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো সভ্য দেশে খুন হয়েছে যে মেয়ে, তার বাবা মায়ের বিরুদ্ধে এই রকম কটূক্তি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে করা যেতে পারে। এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের, অত্যন্ত লজ্জার যে এই রকম একটা রাজনৈতিক সংস্কৃতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা রাজনীতি করতে এখানে আসিনি। আজকের আমাদের এই মিছিল যে সুশৃঙ্খল মিছিল, এবং আমরা ডাক দিয়েছিলাম মৌন মিছিল করব, প্রতিবাদের মৌন মিছিল, তো সেই প্রতিবাদের মৌন মিছিলে মানুষ কীভাবে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন, আমরা বলতে চাই যে এই সংস্কৃতিটাও আমরা যে বাংলায় আনতে চাই, যে প্রতিবাদ কেমন হওয়া উচিত সেটা যারা এই আন্দোলনকারী মিছিলে যারা আছেন তারা প্রতিপদে প্রমাণ করছেন প্রতিবাদের আন্দোলন কেমন হওয়া উচিত। কে কোথায় কোন রাজনৈতিক দলের মুখপাত্র অত্যন্ত কদর্যভাবে
একজন খুন হয়েছে এমন একটি মেয়ের বাবা মাকে যে আক্রমণ করেছে তার বিরুদ্ধেও বলতে পারেন যে এই মিছিল দিন দিন লম্বা হচ্ছে। একটু শেষ জানতে চাইবো যে আরজি কর এবং সহ মেডিকেল কলেজে যে পরিকাঠামোগুলো উন্নয়নের কথা বলেছিল জুনিয়র ডাক্তাররা, তার কত পার্সেন্ট হলো? এই দেখুন, পরিকাঠামোর উন্নয়ন এটা হচ্ছে সবসময় এটা হচ্ছে যে একটা সবসময় চলে এরকম একটা প্রক্রিয়া। এইটার সঙ্গে বিচারহীন থাকা বিষয়টাকে 180 দিন, এই দুটোকে একসঙ্গে মিলিয়ে দেওয়ার কোনো জায়গা নেই। পরিকাঠামোর উন্নয়ন এটা করা প্রশাসনের কাজ, এতদিন হয়নি কেন সেই জবাবটা দেওয়া প্রশাসনের কাজ। কিন্তু সেই সঙ্গে পুলিশ প্রশাসন সিবিআই সবাইকার একটা বড় দায়িত্ব যে 180 দিন বিচারহীন বাংলার মেয়ের তার জন্মদিনে তার বিচারটাকে সুনিশ্চিত করা, এইটা হচ্ছে আমাদের পুলিশ প্রশাসন সিবিআই সবার দায়িত্ব। তারিখ হয়ে গেল আবার পথে। আসলে আজকে তো তিলোত্তমা বলো বা অভয়া বলো, তার তো হচ্ছে জন্মদিন। মানে একটা মানুষের বছর ঘুরে প্রায় জন্মদিন এসে গেল, আর কয়েকদিন পর আগস্টের 9 চলে আসবে, তবুও হচ্ছে তার বিচারটা পাওয়া গেল না। এই অভয়া মঞ্চের মিছিলে সাধারণ মানুষ হচ্ছে লিখেছে, আজকে তো মৌন মিছিল, স্লোগান আমরা দিচ্ছি না, সেখানে লিখেছে যে শুধুই কি একজন দোষী। আসলে এই কথা তো পশ্চিমবাংলার ঘরে ঘরে প্রতিটা মানুষের মনেই প্রশ্ন আছে যে সঞ্জয় রায় দোষী, কিন্তু শুধুমাত্র সঞ্জয় রায় একা দোষী না। একটা পোস্টমর্টম রিপোর্টে দুখানা সাইমেন স্যাম্পল পাওয়া গেছে, তারপরেও হচ্ছে কিভাবে মানে শুধুমাত্র ধর্ষকদের বাঁচাবে বলে উচ্চপদস্থ ধর্ষকরা তাদের বাঁচাবে বলে তাদের ধরে টানাটানি হলে হচ্ছে এই রাজ্যের সরকারের কেন্দ্রের সরকারের বদি নড়ে যাবে বলে তাদেরকে আড়াল করা হচ্ছে। মিলছে না, মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে ফাঁসি, আজকেও ফাঁসি। কিন্তু তাহলে 2 নম্বর লোকটা কে, সেটাও তো মুখ্যমন্ত্রীকেই তাহলে প্রশ্ন করতে হবে। আরজি করের যে ঘুঘুর ভাষা, তৃণমূলের যে সিন্ডিকেট রাজ, সেখানেও তো হচ্ছে গিয়ে তাহলে মুখ্যমন্ত্রীর মাথায় হাত আছে। না হলে বিজ্ঞান মানে তো আমরা বুঝি প্রযুক্তির কথা, সেই বিজ্ঞান মানে পোস্টমর্টম রিপোর্ট তো বৈজ্ঞানিক উপায়ই হয়, তাহলে বিজ্ঞানকে অবমাননা করছে কাকে বাঁচানোর জন্য? আমরাও প্রশ্ন করছি, উনিও যেমন এক জায়গায় স্টিক করছেন, আমরাও করছি তো। তাহলে বেশ, আমি একটু জানতে চাইবো এই যে কি মনে হয় যে এখনো মিছিলে পা মেলাতে হচ্ছে, বিচার কি এখনো সম্পূর্ণ হয়নি? তার মানে আসলে বিচার সম্পূর্ণ হয়নি, শুধু তাই না, তার সাথে সাথে তারপরেও পশ্চিমবাংলার বুকে বহু ঘটনা ঘটেছে। এরই মধ্যে বাঁকুড়ার এক প্রান্তিক অঞ্চলে সেখানে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী একজন আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। তার মানে আমি রিসেন্ট ঘটনা বলছি, তারপরে বহু ধর্ষণের ঘটনা হয়েছে। আসলে যদি প্রশাসন বা সরকার যদি এত সেন্সিটাইজড হয়ে থাকে, যদি এত সুরক্ষা দিতে সক্ষম হয়ে থাকে, তাহলে এই ঘটনাগুলো ঘটছে কেন? আমাদের তো প্রশ্ন রইল না এগুলো। আসলে তিলোত্তমা বলো বা অভয়া বলো, এখন আর শুধু একটা ঘটনা একটা নামে নেই। সমস্ত নির্যাতিতা নারী, সমস্ত নির্যাতিতা মহিলা, সমস্ত ধর্ষিত মহিলার নাম কিন্তু তিলোত্তমা বা অভয়া। তিনটে ফাঁসি করিয়েছেন মুখ্যমন্ত্রী। কাউকে আড়াল করে তো, সবাইকে শাস্তি দিয়েছেন তো। উনিও তো একজন মহিলা। তিলোত্তমার পোস্টমর্টম রিপোর্টের শরীরের যতগুলো ক্ষত ছিল, নিজের শরীরে উনি চোখ বন্ধ করে উপলব্ধ যদি করতে পারতেন, তাহলে বোধহয় রাজনৈতিক মদতপুষ্ট মানে গুন্ডাদের, ধর্ষকদের আড়াল করা মমতা ব্যানার্জি না হয়ে উনি বোধহয় মানুষ মমতা ব্যানার্জি বা মহিলা মমতা ব্যানার্জি হতে পারতেন। কিন্তু আমরা মনে করছি এখনও দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মহিলা তো ছেড়ে দিন, মানুষ হওয়ার যোগ্য না। হচ্ছে তো যারা ধর্ষকদেরকে শেল্টার দেয় তারা আর যাই হোক মানুষ হয়তো হতে পারে না। আমি বলছি রাজ্য পুলিশের ব্যর্থতা, সিবিআইয়ের ব্যর্থতা, ঠিক ব্যর্থতাটা যৌথভাবে ধামাচাপা দিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন। রাজ্য সরকার যে তথ্যের কবর খুঁড়েছিল সেই কবরে মাটি চাপা দিয়েছে কেন্দ্রীয় সরকারের তদন্তকালীন সিবিআই। বিচারে কাকে লুকোতে চাইছে, তদন্তে কাকে লুকোতে চাইছে? এই যে হারি সঞ্জয় রায় একা দোষী, এটা প্রমাণ করার জন্য 2টো তদন্তকারী সংস্থাই উঠে পড়ে লেগেছে। তার মানে কি, সঞ্জয় রায়ের মুখ বন্ধ হয়ে গেলে অনেক মানুষ অধরা থেকে যাবে। এটা চাইছে, কাকে গোপন করতে চাইছে, কাকে লুকোতে চাইছে? বিচার কারোর দয়া নয়, এটা আমাদের রাইট, এটা আমাদের অধিকার। এই ফ্যাসিস্ট সরকারের চেহারা ছবি সামনে আসছে, ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ তাকিয়ে দেখছে। কোনো দিন ফ্যাসিস্ট শেষ কথা বলে না,
এই বিচার মানুষ আদায় করে ছাড়বে, একটু দেরি হচ্ছে, আদায় হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো তাহলে সব থেকে এগিয়ে, প্রথম দিন থেকেই ফাঁসি, আজকেও ফাঁসি। মুখ্যমন্ত্রীর এত তাড়া কেন? আমরা তো বলিনি সঞ্জয় রায় নির্দোষ, সঞ্জয় রায় তো নিশ্চয়ই দোষী, কিন্তু সঞ্জয় রায় কি একাদোষী সেটা মুখ্যমন্ত্রী বলুন। সেদিন রাত্রের ঘটনা আর কারা কারা ছিল? সঞ্জয় রায় অ্যারেস্ট হওয়ার পরেও কেন আরজি করের সেমিনার রুম ভাঙতে গিয়েছিল? কেন তড়িঘড়ি পুলিশকে দিয়ে সে সময় পোস্টমর্টেম তড়িঘড়ি করিয়ে কেন দেহটা জ্বালিয়ে দেওয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তর তো দিত। কেন সেদিন রাত্রেবেলা সিপি কাকে ফোন করেছিলেন? কি কোথা থেকে ইনস্ট্রাকশন আসছিল? এসব অনেক প্রশ্নের উত্তর আর দিতে হবে। সঞ্জয় রায় কি একা? মমতা ব্যানার্জি তো মনিটরিংই করেছে রাত 2টো অবধি, তিনি তো নিজেই বলেছেন যে এই মনিটরিংটা কী মনিটরিং করেছেন, কী ইনস্ট্রাকশন দিয়েছে বলতে হবে তো, তাহলে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হোক। বেশ, আমি একদম শেষ প্রশ্ন করব, কোনো পরিবার এরকম শোকার্ত পরিবার, তাকে কি বলা যায় যে চক্রান্তকারীদের মুখপাত্র বলছেন কুণাল ঘোষ? দেখুন কুণালবাবু কি বলছেন আমি সে উত্তর দেব না, কারণ উনি ওনার জায়গা থেকে কি উত্তর দিয়েছেন এই রুচি আমার নেই। কিন্তু কথা হচ্ছে সারা পৃথিবীর মানুষ তাকিয়ে দেখছে এই এক ঘটনা। আমি জানি না ওনার পরিবারে, ঈশ্বর না করুক, আল্লাহ না করুক, ওনার পরিবারে যদি এরকম ঘটনা ঘটতো নিয়ে উত্তর দিতে পারতেন। রাজনীতির পরিচয় তো শুধু আমাদের পরিচয় নয়, আমরা তো একজন মানুষ, আমাদের রাজনীতির পরিচয় ঊর্ধ্বে উঠে ভাবতে হবে। তো একবার বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন যে তৃণমূলের কোনো নেতার পরিবারের যদি মেয়ে হতো তাহলে এই কথা বলতে পারতেন? 9 তারিখ হয়ে গেল, আজকে তিলোত্তমার জন্মদিন, কি এখনো মনে হয় যে বিচার অসম্পূর্ণ রয়ে গেছে? অবশ্যই মনে হচ্ছে বিচার অসম্পূর্ণ রয়ে গেছে, যেটা বারবার আমরা অভয় মঞ্চের পক্ষ থেকে প্রথম দিন থেকে, যেদিনকে অভয় মঞ্চের পক্ষ থেকে চার্জশিট পেশ করা হয়, আমরা বেশ কিছু প্রশ্ন রেখেছিলাম। খুব স্বাভাবিকভাবেই আমরা যারা অভয় মঞ্চ, এখন 120টারও বেশি সংগঠন যারা অভয় মঞ্চের সঙ্গে যুক্ত, আমরা সবাই মিলে একটা চার্জশিট যেখানে পেশ করেছিলাম, আমরা কিছু স্পেসিফিক প্রশ্ন করেছিলাম। এবং এই বিচারে যেটা এসছে বলে দাবি করা হচ্ছে, কোটানকোট বিচার বলছি, যেটাকে আমরা সুবিচার বলে মনে করছি না, যে এই গোটা ঘটনাটা বিভিন্ন রকমের ডাক্তারদের এক্সপার্টিজ, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল, বিভিন্ন ইনভেস্টিগেশন এই দিকেই ইঙ্গিত করে। এই প্রশ্নটাই বারবার তোলে যে একজনই কি দোষী, যেই উত্তরটা কিন্তু আমরা পাচ্ছি না। এবং হয়তো বারবারের মতন এবারও আমাদেরকে অন্য একটা কোনো দিকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দোষীদের আড়াল করছেন। না, এখানেই তো প্রশ্ন আসে যে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আন্দোলনে নেমেছেন পথে এবং তিনি ফাঁসি চেয়েছিলেন, আজকের দিনেও সেই রিজিট ফাঁসিই চাইছেন এবং সে ফাঁসির দ্রুততা এতটা বাড়লো যে হাইকোর্ট অবধি পৌঁছে গেল রাজ্য, পারমিশন নেওয়া হলো না মা বাবার। আমি বলছি এত দ্রুত আর্জি। আসলে সমস্যাটা এখানে, মানে কি ধরনের হবে, শাস্তি হবে, সেটার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ কার শাস্তি হবে। উনি তো নিজে বলেছিলেন, বিভিন্ন সময় উনি বলে থাকেন যে এই দোষ করেছে, এ সমাজবিরোধী, এর হয়ে কথা বলছে, মানে কোনো একটা কেউ একটা ওনার বিরুদ্ধে কথা বললেই তিনি আসলে বিরোধী দলের লোক, ইত্যাদি ইত্যাদি, তো নানান কথা উনি বলে দিয়ে তাদেরকে নানান রকমের শাস্তি করে দেন। কিন্তু আসলে কি তারা দোষী, বা যে এখানে দোষী সে এই কি একাদোষী, এই ডিসিশনটা কে নেবে? উনি তো এখানে ডিসিশন নেওয়ার নন কেউ। আর ফাঁসি হবে না 14 বছর জেল হবে না সারা জীবন জেল হবে, এইগুলো তো পরের বিষয়। আগে তো সবাই যারা এটার মধ্যে ইনভলভ, আমরা তো খুব ক্লিয়ারলি দেখতে পেলাম না যে যারা অন্যায় যে করে, অন্যায় যে সহে, তবঘৃণা তারে যেন তৃণসমদ হয়, এটা তো খুব স্বাভাবিক একটা কথা। এবং সেখানে দাঁড়িয়ে আমরা তো এইটা প্রথম থেকে দেখতে পাচ্ছি যে ক্রাইম সিন ভ্যান্ডালাইজ করার চেষ্টা করা হচ্ছে, ক্রিমিনালদের গার্ড করার চেষ্টা করা হচ্ছে, এবং সেইটা তো আমাদের চোখের সামনেই হলো। তো তারা তো অলরেডি অভিযুক্ত এবং তারা তো আমাদের চোখের সামনে বুঝতে পারছি যে তারা অবশ্যই দোষী। তো সেইটা তো খুব ক্লিয়ার। তো অবশ্যই একমাত্র একজন তো দোষী নয়। আর কেন বড় বড় মাথারা, বড় বড় নেতামন্ত্রীরা ইনভলভড হয়ে যাবেন? এই একজন যিনি দোষী তাকে নিশ্চয়ই বাঁচাতে না, যাকে হঠাৎ মুখ্যমন্ত্রী ফাঁসি দেওয়ার জন্য এতটা তৎপর হলেন। যদি খুব ছোটোখাটোকে ইনভলভ থাকতো তাহলে নিশ্চয়ই এতটা সরকার পক্ষ ইনভলভড হয়ে যেত না আড়াল করার জন্য। কিছু তো একটা অসুবিধে আছে, তার জন্য এই সমস্যা হচ্ছে।